নমস্কার, জয় গুরু। আমরা আমরা তো সাধারণ মানুষ, তাই আমরা কেউ কিন্তু ঈশ্বরকে দর্শন করতে পারি না। আমরা ঈশ্বরকে অনুভব করি, কিন্তু আমাদের মধ্যেও কেউ কেউ থাকে যারা এতটাই ভাগ্যবান, যারা স্বয়ং তাকে দর্শন করেন। আমরা প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু অন্তর্দর্শন দিয়ে ঠাকুরকে দর্শন করি। স্বচক্ষে বাস্তবে তাকে দর্শন করার সৌভাগ্য আমাদের সকলের হয় না, কিন্তু সত্যি কারো কারো হয়। তো এরকমই এক বাস্তব এবং সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা আজ বলছি। এতক্ষণে হয়তো অনেকেই এই ঘটনাটা জেনে গেছে, তো আমি আমার মতো করে এই ঘটনাটাকে প্রকাশ করার চেষ্টা করছি। হিমাচল প্রদেশ, যেই জায়গাটায় আজ আজ সমগ্র ভারত কেন, আজ সমগ্র বিশ্ব জুড়ে সৎসঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। তো সেই সৎসঙ্গ প্রতিষ্ঠা হলেও হিমাচল প্রদেশে তেমন ভাবে সৎসঙ্গ প্রতিষ্ঠা হয়নি, বা সেখানে খুব কম সংখ্যক আমাদের সৎসঙ্গী গুরু ভাইরা রয়েছেন। তো যে কজন গুরু ভাই সেখানে রয়েছেন, সেই কজন গুরু ভাইদের মনে হয়েছে যে সেই হিমাচল প্রদেশে ঠাকুরের একটি মন্দির প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাই তারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে আশীর্বাদ চান যে তারা সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে চান। সেটা তো একটা পাহাড়ে ঘেরা একটা দুর্গম জায়গা, তো সেখানে মন্দির করাটাও অনেকটাই কষ্টকর। তবু তারা আচার্যদেবের কাছে আশীর্বাদ চেয়েছেন এবং সেই দাদারা সেখানে মন্দির করার জন্য সমগ্র ব্যবস্থা করেছেন। আচার্যদেবও তাদের আশীর্বাদ করেছেন মন্দির করার জন্য। যাই হোক, সেখানে মন্দির তৈরি হয়ে গেছে। ইট বালি সিমেন্ট দিয়ে যে ঘর তৈরি হয় তা হয়ে গেছে, কিন্তু শুধু মন্দিরটা তো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় না, সেখানে ঠাকুরের দেবত্ব মূর্তিকে প্রতিষ্ঠা করতে হয়। তো সেই বাড়ি তৈরি হওয়ার পর সেখানকার দাদারা ঠাকুরকে বসানোর জন্য যে সিংহাসন তৈরি হবে, সেই সিংহাসনের জন্য একজন কাঠমিস্ত্রিকে ডেকে নিয়ে এসছেন। কাঠমিস্ত্রিকে বলা হয়েছে যে ঠাকুরের সিংহাসন কেমন ভাবে তৈরি হবে, কিরকম ডিজাইন করা হবে। তো সেই কাঠমিস্ত্রি খুব ভালো কাজ জানেন। তিনি আর তার একজন সহকর্মী ঠাকুরের সিংহাসন তৈরি করছেন। এবং গুরু ভাইরা মাঝে মাঝে আসেন, দেখে যান যে কতটা তৈরি হয়েছে। তো এরকমই একদিন সেই দাদা কাঠমিস্ত্রি দাদাটা সিংহাসন তৈরি করছেন। একজন বয়স্ক ভদ্রলোক তিনি আসেন সেই মন্দিরে, এসে সেই কাঠমিস্ত্রি দাদাটাকে বলেন যে আমি খুব ক্লান্ত, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দিতে পারো? তো সেই কাঠমিস্ত্রি দাদাটা, তাকে দেখে খুব ভক্তি হয়, তো সেই দাদাগুলো যে বোতলে জল খাচ্ছিলেন তাদের মনে চাইলো না যে সেই এঁঠো বোতলটা থেকে তাকে জল দেবে। তখন সেই দাদাগুলো বললেন যে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমরা দেখছি বাইরে কোথাও জল পাওয়া যায় কিনা। তো সেই কাঠমিস্ত্রি দাদাটা আর তার যে সহকর্মী ছিলেন তারা বাইরে গেলেন যে এক গ্লাস জল আনার জন্য। তারা কিছুক্ষণ পর এক গ্লাস জল নিয়ে ফিরে এলেন এবং যখন আসলেন তখন দেখলেন যে সেই বয়স্ক ভদ্রলোকটি সেই কাঠের সিংহাসনে বসেছে। তো সেই দাদারা তখন রেড়ে করে উঠলেন যে আপনি কেন বসেছেন এখানে? এখানে একটা ঠাকুরের মন্দির তৈরি হবে। তারা জানেও না যে কোন ঠাকুরের মন্দির তৈরি হবে, আর তার ঠাকুরকেও কখনো তারা দেখেননি। তো বলছেন যে এখানে একটা ঠাকুরের মন্দির তৈরি হবে, এই সিংহাসনে সেই ঠাকুর বসবেন, আপনি কেন বসেছেন এখানে? যদি কেউ জানতে পারে তাহলে আমাদেরকে খুব বকবে। তখন সেই বয়স্ক ভদ্রলোক বলছেন আমি একটু তো বসেছি, তো কি হয়েছে? তো যাই হোক, সেই বয়স্ক ভদ্রলোকটা তখন সেই জলটা খেয়ে তখন সেই দাদাগুলোকে বলছে যে সত্যি খুব পরম তৃপ্তি পেলাম এই জল খেয়ে, আচ্ছা আমি তাহলে আসি বলে তিনি চলে গেছেন। তো সেই কাঠমিস্ত্রি দাদাটা ভাবলেন যে এটা তো ঠাকুরের আসন তৈরি হচ্ছে, তো মন্দিরের কর্তৃপক্ষকে যদি আমি না বলি তাহলে তারা যদি জানতে পারে তখন আমাকে বকবে, তার থেকে আগে থেকেই বলে দেওয়া ভালো। তো সেই দাদাগুলো যখন এসছেন যে কতটা কাজ হয়েছে দেখতে, তখন তাদেরকে বলেছেন, একজন এসেছিল, এসে না এখানে বসে পড়েছিল আপনাদের ঠাকুর বসার আগে। তখন সেই দাদাগুলো বললো ঠিক আছে, এটা তো কাঠ তো পালিশ করা হবে, এখন তো সবে কাজ হচ্ছে, তো পালিশ করা হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তো সেই সৎসঙ্গী দাদারা তখন ভাবলেন যে কেনাকে এসে পড়ছে মন্দিরে, কেনাকে সিংহাসনে বসে পড়বে, তার থেকে আমরা ঠাকুরের তো যখন তৈরি হয়ে যাবে তখন তো ঠাকুরের বড় একটা প্রতিমূর্তি সেখানে প্রতিষ্ঠা করা হবে। তো আমরা একটা ঠাকুরের একটা ছোট মূর্তি ওই ওখানে রাখি, যাতে লোকে জানতে পারে কোন ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে। তো ওই দাদাগুলো যখন ঠাকুরের সেই মূর্তিটা নিয়ে এসে সেই দেয়ালের মধ্যে একটা প্রেগ দিয়ে ঠাকুরের সেই মূর্তিটাকে ঝুলিয়েছে, তখন সেই কাঠমিস্ত্রি দাদাটা আর তার যে মানে সহকর্মী ছিল তারা তারা তার স্বরে চিৎকার করছে যে এটাকে এটাকে। তখন ওই সৎসঙ্গী দাদাগুলো বলছে এই তো আমাদের ঠাকুর, যার মন্দির প্রতিষ্ঠা হবে বলে তুমি সিংহাসন বানাচ্ছ। তখন সেই কাঠমিস্ত্রি দাদাটা বলছেন যে ইনি তো সেদিন এসেছিলেন, ইনি তো এই সিংহাসনে বসেছিলেন, ইনাকেই তো আমি জল দিলাম। এই কথা শুনে সেই সৎসঙ্গী দাদাগুলো সেই কাঠমিস্ত্রি দাদাটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে আমরা আজ কত বছর ধরে ঠাকুরের নিয়ম নীতি পালন করে যাচ্ছি, আমাদের কারোর সৌভাগ্য হলো না তাকে সচক্ষে দেখার। আর তুমি তো ঠাকুরকে চিনো না, ঠাকুরের নামও কোনোদিন শুনোনি, তুমি সত্যিই ভাগ্যবান, তুমি ঠাকুরকে দর্শন করেছো, সচক্ষে দর্শন করেছো। আজও লীলা ঘটে, আজও কেউ কেউ ঠাকুরকে দর্শন করতে পারেন। সেই কাঠুরিয়া সেই কাঠমিস্ত্রি দাদাটার পূর্ব জন্মে করা ছিল এই কর্মফল, তাই তো তিনি ঠাকুরকে স্বয়ং দেখতে পেলেন। যাই হোক, এই কথা সেখানকার সৎসঙ্গী দাদারা পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবকে ফোনের মাধ্যমে জানায়। আচার্যদেব নির্দেশ দেন সেই কাঠমিস্ত্রি দাদাটি এবং তার সহকর্মীকে যেন ঠাকুর বাড়ি নিয়ে আসা হয়। তারা ঠাকুর বাড়ি আসেন, ঠাকুর দর্শন করেন, আচার্যদেবকে দর্শন করেন এবং ঠাকুর বাড়ির পরিবেশে তারা এতটাই মোহিত হয় যে তারা সৎসঙ্গের দীক্ষা নিয়ে সেই হিমাচল প্রদেশে ফিরে যায়। হিমাচল প্রদেশের সেই মন্দির তৈরি হয়ে গেছে, সেই সিংহাসন তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেই মন্দির প্রতিষ্ঠিত হবে। এই বাস্তব এবং জীবন্ত ঘটনা, যা আজ অনেক সৎসঙ্গীরাই জানে। তো সেই ঘটনাটাই আমি আমার মতো করে আবারও বলার চেষ্টা করলাম। আমরা প্রত্যেকেই আশা রাখবো এবং প্রত্যেকেই ঠাকুরের রাঙা রাতুল চরণে আকুল প্রার্থনা জানাবো আমরাও যেন একদিন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে স্বয়ং দর্শন করতে পারি। তার অপার করুণা আমরা প্রত্যেক মুহূর্তে পেয়ে চলেছি, তাই তার দর্শন যদি আমরা প্রত্যেকে তাকে দর্শন করি, প্রতি মুহূর্তে তাকে দর্শন করি, আমাদের অন্তরে দৃষ্টি দিয়ে আমরা অনুভব করি তার মানে সংস্পর্শ। তাই যেদিন আমরা সত্যি একজন সার্থক মানুষ হয়ে উঠতে পারবো, সেদিন কিন্তু আমরা সত্যিই তাকে স্বয়ং দর্শন করতে পারবো। সেই অপেক্ষায় আমরা প্রত্যেকটি সৎসঙ্গী রইলাম, একদিন আমরা প্রত্যেকে ঠাকুরকে দর্শন করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।